আমি সকালবেলা বেরিয়েছি, আমি যাচ্ছি এখন দশাশ্বমেধ ঘাটে। এই সেই বিখ্যাত বোর্ডিং হাউস যেখানে 1979 সালে সত্যজিৎ রায় তার এভারগ্রিন মুভি জয় বাবা ফেলুনাতে শুটিং করেছিলেন। আমি এখন এসে পৌঁছেছি দশাশ্বমেধ ঘাটে। ভোরের সূর্যের আলো ঘাটের সিঁড়িগুলোতে পড়ায় তার চারপাশে একটা সোনালী আভা ছড়িয়ে পড়েছে। এই ঘাটটা যেন দুহাত তুলে সবাইকে স্বাগত জানাচ্ছে। কাশীতে বাবা বিশ্বনাথ মন্দিরের পর সবচেয়ে জনপ্রিয় স্থান হলো এই দশাশ্বমেধ ঘাট। তাই যারা কাশীতে আসে তারা বাবা বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার পর একবার হলেও এই ঘাটে এসে দাঁড়ায়। কাশীতে অনেক ঘাট আছে, কিন্তু এই ঘাটের গুরুত্ব শুধু বর্তমান কারণে নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু পুরনো ইতিহাস। পুরাণ মতে এই ঘাটে বসেই ব্রহ্মা 10টি অশ্বমেধের যজ্ঞ সম্পূর্ণ করেছিলেন, আর সেই কারণে এই ঘাটটির নাম হয় দশাশ্বমেধ ঘাট। প্রাচীনকাল থেকেই এই ঘাটকে খুব পবিত্র মানা হয়েছে। আজকের দিনে এই ঘাটে পুরাণের গল্পের সাথে মিশে গেছে দৈনন্দিন জীবন। এই ঘাটে এসে দাঁড়ালে আপনার চোখে পড়বে কেউ গঙ্গা স্নান করছে, কেউ ফুলের দোকান সাজিয়ে বসেছে, আবার কেউ পুজোর প্রসাদ বিক্রি করছে। পণ্ডিতরা ব্যস্ত মন্ত্রপাঠে, বাতাসে ভেসে আসছে ঘণ্টার ধ্বনির শব্দ আর ধূপের গন্ধ। পাশেই দোকানিরা নিজেদের মতন করে ক্রেতাদের ডাকছে। সকাল থেকে রাত এই ঘাটের চলাচল কখনো থামে না। ইতিহাস আর বর্তমান এখানে পাশাপাশি হাঁটে, আর এই কোলাহল আর ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে আপনার খেয়ালই থাকবে না কখন আপনি এই জায়গার সাথে মিশে গেছেন। আর এটাই এই ঘাটের মাহাত্ম্য। আমি গঙ্গার পাড় ধরে হাঁটতে হাঁটতে এসে পৌঁছাই অহল্যা ঘাটে। এই ঘাটের নাম শুনলে প্রথমেই মনে পড়ে রামায়ণে অহল্যা দেবীর গল্প। ঋষি গৌতমের স্ত্রী অহল্যা, যিনি অভিশাপে পাথর হয়ে গিয়েছিলেন এবং পরে ভগবান রামের স্পর্শে মানব জীবন ফিরে পেয়েছিলেন। সেই পাপ, অনুশোচনা আর মুক্তির ধারণাটাই যেন এই ঘাটের মূল সুর। ইতিহাসে ঢুকলে দেখা যাবে 1800 শতকে মারাঠা রানী অহল্যাবাই হলকারের স্মৃতিতে এই ঘাটটি নির্মাণ করা হয়। তাই ঘাটের স্থাপত্যের মধ্যে মারাঠা ছোঁয়া স্পষ্ট। সকালবেলা অহল্যা ঘাট সবচেয়ে সুন্দর। হালকা কুয়াশার ভেতর দিয়ে সূর্যের আলো যখন গঙ্গার জলে পড়ে, ঘাটটা তখন ধ্যানমগ্ন হয়ে ওঠে। একজন সাধু সূর্যের দিকে মুখ করে ধ্যান করছেন, আর দূর থেকে ভেসে আসা ঘন্টার শব্দ মিলেমিশে যাচ্ছে নদীর ঢেউয়ের সঙ্গে। দশাশ্বমেধ ঘাটের ঠিক পাশেই হঠাৎ করে ভিড়টা কমে যায়, আর সেখানেই দাঁড়িয়ে আছে এই ঘাট। গম্ভীর, রাজকীয়, একটু আলাদা। মুন্সি ঘাট। এই ঘাট তৈরি হয়েছিল 1812 সালে বারাণসীর তৎকালীন দেওয়ান বা মুন্সি জেমস প্রিন্সেপের উদ্যোগে। হ্যাঁ, ইনি সেই প্রিন্সেপ যিনি পরে ভারতের ইতিহাসে বিখ্যাত হন অশোকের শিলালিপির পাঠ উদ্ধার করার জন্য। উঁচু পাথরের সিঁড়ি, স্তম্ভ আর বারান্দা। মুন্সিঘাটের স্থাপত্যের মধ্যে আপনি ইউরোপের ছোঁয়া লক্ষ্য করতে পারবেন, যেটি একে অন্যান্য ঘাটগুলো থেকে আলাদা করেছে। মুন্সিঘাটের আরেকটা পরিচয়, আজকের দিনে এই ঘাটের সঙ্গে যুক্ত ঐতিহাসিক ভবনগুলো এখন হেরিটেজ হোটেল হিসেবে ব্যবহৃত হয়। তবু ঘাটটা নিজের চরিত্র হারায়নি। ভিড়ের ঠিক পাশে দাঁড়িয়ে থেকেও এখানে একটা রাজকীয় একাকিত্ব আছে। এই ঘাটটির নাম এসছে বিহারের দ্বারভাঙা মহারাজের পরিবার থেকে। 19 শতকের শুরুতে তাদের উদ্যোগে গড়ে ওঠে এই বিশাল প্রাসাদ ভবন ও ঘাটটির। দ্বারভাঙা ঘাটের স্থাপত্যে আপনার চোখে পড়বে বড় বড় স্তম্ভ, খোলা বারান্দা আর পাঁচিল। ঘাটের উঁচু সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আপনার মনে হবে আপনি কোনো বড় রাজবাড়ির আঙিনায় ঢুকে পড়েছেন। অষ্টাদশ শতকে নির্মিত এই প্রাসাদটি পরবর্তীকালে পরিচিত হয় ব্রিজরামা প্যালেস নামে। বর্তমানে এটি একটি হেরিটেজ হোটেল হিসেবে ব্যবহৃত হয়। 1979 সালে সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাতে শুটিং এই দ্বারভাঙা ঘাটে হয়েছিল। দশাশ্বমেধের কোলাহল থেকে একটু দূরে এলেই আপনার জন্য অপেক্ষা করছে এই ঘাটটি। আমরা এখন দাঁড়িয়ে আছি নমঘাটে। এই ঘাট তৈরি হয়েছে গঙ্গা নদীর তীরে শহরের আধুনিক উন্নয়ন পরিকল্পনার অংশ হিসাবে। পুরনো কাশীর ঐতিহ্যবাহী ঘাটগুলোর সঙ্গে তাল মিলিয়ে নতুন প্রজন্মের জন্য গড়ে তোলা হয়েছে এই ঘাট। এই ঘাট বিশেষভাবে আলোচনায় আসে 2023 সালে G20 সম্মেলনের সময়।
কাশীতে আগত বিদেশি প্রতিনিধিদের সামনে ভারতের সংস্কৃতি ও আধুনিক পরিকাঠামো তুলে ধরতে নমঘাটকে নতুন রূপে সাজানো হয়। নমঘাটের নকশায় দেখা যায় আধুনিকতার স্পষ্ট ছোঁয়া। চওড়া পাথরের সিঁড়ি, পরিচ্ছন্ন পরিবেশ আর পরিকল্পিত আলোর ব্যবস্থা। এখানে সন্ধ্যার সময় লাইটিংয়ের কারণে গঙ্গার পাড়টা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। নমঘাট দেখিয়ে দেয় কাশী শুধু অতীতের শহর নয়, ঐতিহ্যের সঙ্গে সঙ্গে এই শহর ধীরে ধীরে আধুনিকতার দিকেও এগিয়ে চলেছে। আমরা এখন মণি মন্দির এসেছি। এটা একটা 108 শিবলিঙ্গের মন্দির। এখানে শিবলিঙ্গের দর্শন করে আমরা আবার যাব রামনগর ফোর্ট। রামনগর ফোর্ট দেখার পর আমরা কিছু কেনাকাটি করব, টুকটাক খাওয়া দাওয়া করব। আজকে সারাদিনটা এইভাবেই কাটবে, রেস্ট নেব, কারণ কালকে আমাদের সকালবেলা বেরিয়ে যেতে হবে এখান থেকে। আমাদের ট্রেন রয়েছে কলকাতার জন্যে। এটা কোনো পুরনো কাশীর মন্দির না, 108 শিব মন্দির বা মণি মন্দির, নবনির্মিত, আর সেটা দেখলেই বোঝা যায়। মন্দির চত্বরে ঢুকলেই চোখে পড়বে খোলামেলা জায়গা আর বড় একটা গোশালা। এখানে অনেক গরু রাখা আছে পরিচর্যার সঙ্গে, কারণ গরু সংরক্ষণ ও লালন পালন এখানে করা হয়। এখানে মাটি থেকে ওঠা গন্ধ আর গরুগুলোর গলায় বাঁধা ঘণ্টার শব্দ চারপাশে ছড়িয়ে পড়ে এখানকার পরিবেশটাই পাল্টে দিয়েছে। এই মন্দিরটি গঙ্গার ধারে না, গঙ্গা এখান থেকে দেখাও যায় না, কিন্তু তাতে জায়গাটার গুরুত্ব কিছু কম হয় না, কারণ এই মন্দিরটির মূল ভাবনা শিব ভক্তির সাথে গো সেবা। এই কারণে মন্দিরটি স্থানীয়ভাবে খুব পরিচিত। স্থাপত্যের দিক থেকে মন্দিরটিতে আধুনিকতার ছোঁয়া লক্ষ্য করা যায়। পরিষ্কার পরিবেশ, পরিকল্পিত কাঠামো এবং আলাদা আলাদা অংশে ভাগ করা প্রাঙ্গণ, সব মিলিয়ে এটি পুরনো কাশীর ঘাট বা মন্দিরগুলোর মতন নয়, বরং নতুন কাশীর একটি উদাহরণ। মন্দিরের ভেতরে পরিপাটিভাবে সাজানো আছে 108খানা শিবলিঙ্গ। এখানে বড় ভিড় নেই, জোরে আওয়াজ নেই, আর মানুষের মধ্যে তাড়াহুড়ো নেই। মানুষ এখানে আসে, একটু দাঁড়ায়, পুজো করে, আবার চুপচাপ চলে যায়। এই শান্ত পরিবেশ দেখলে বোঝা যায় আজকের কাশীতে ধর্ম মানে শুধু প্রাচীনতা নয়, নতুন পরিকাঠামো, পরিচ্ছন্নতা আর সামাজিক দায়িত্ব সব মিলিয়ে তৈরি হচ্ছে আজকের নতুন কাশী। আমরা যেহেতু গতকাল মিস করে গেছিলাম, সেই কারণে আজ মানি মন্দির থেকে বেরিয়ে সোজা এখানে চলে এসেছি লস্যি খেতে। বারাণসীতে লস্যি মানে শুধু ঠান্ডা কিছু নয়, এটা একটা অভ্যাস, আর সেই অভ্যাসের বড় নাম হচ্ছে পেহলওয়ান লস্যি। আমরা এখানে নিয়েছিলাম রাবড়ি লস্যি। দাম 60 টাকা করে নিয়েছিল, কিন্তু মাটির ভাতটা হাতে নিতেই বোঝা যায় এটা একটা হালকা লস্যি নয়। ঘন দই, তার উপর মোটা রাবড়ির আস্তরণ, আর তার উপরে ছড়ানো রয়েছে কেশর। দোকানটা ছোট, কোনো বাড়তি সাজসজ্জা নেই, কিন্তু সকাল থেকে ভিড় লেগেই থাকে। লোকাল মানুষ হোক বা ট্যুরিস্ট, সবাই জানে পেহলওয়ান লস্যিতে কোনো শর্টকাট নেই। এখানে একটা জিনিস চোখে পড়ে, বছরের পর বছর ধরে অনেক সেলিব্রিটি, নেতা, মন্ত্রী এখানে লস্যি খেয়েছেন, আর তাদের সবার ছবি এই দোকানের দেওয়াল জুড়ে টানানো রয়েছে। এই লস্যি ধীরে ধীরে খেতে হয়, চামচ চালালেই দই আর রাবড়ি মিশে যায়। এক চুমুকে দুধের আসল স্বাদটা বোঝা যায়। খুব মিষ্টি না, কিন্তু খুব ভরাট। পেহলওয়ান লস্যি আসলে বারাণসীর মতনই, দেখতে সাধারণ, কিন্তু একবার খেলে স্বাদটা ভোলা যায় না। রামনগর ফোর্ট, আমরা রামনগর ফোর্টের ভিতরে যাব। গঙ্গার ওপারে দাঁড়িয়ে আছে এক অন্য রকমের বারাণসী। ঘাটের ভিড়, মন্দিরের শব্দ, শহরের তাড়াহুড়ো কোনো কিছুই এখানে নেই। সবকিছুর বাইরে শান্তভাবে দাঁড়িয়ে রয়েছে একটি ফোর্ট, রামনগর ফোর্ট। এই দুর্গ তৈরি হয় 1800 শতকে কাশীর রাজা বলবন্ত সিং এর হাতে। আজও এটি বারাণসীর রাজ পরিবারের বসস্থান। তাই রামনগর ফোর্ট কোনো পরিত্যক্ত স্মৃতিস্তম্ভ নয়, এটা একটা জীবিত ইতিহাস। দুর্গের গঠন খুব জাঁকজমকপূর্ণ নয়। লাল বেলপাথরের দেয়াল, খোলা আঙিনা, মোটা প্রাচীর আর গঙ্গার দিকে মুখ করা এক বারান্দা, সবকিছুতেই একটা স্থিরতা আছে। এটা এমন একটা রাজকীয়তা
যেটা নিজেকে দেখাতে চায় না। রামনগর ফোর্টের ভেতরে রয়েছে একটি মিউজিয়াম। সেখানে রাখা আছে পুরনো অস্ত্র, রাজকীয় পোশাক, পালকি, ঘড়ি আর বহু বছরের পুরনো নথি। এই জিনিসগুলো দেখে বোঝা যায় একসময় কাশী কেবল ধর্মের শহর ছিল না, এটা ছিল শাসন আর সংস্কৃতির কেন্দ্র। গঙ্গার দিক থেকে তাকালে দুর্গটা সবচেয়ে সুন্দর লাগে। নদীর ওপার থেকে তাকালে মনে হয় সময় এখানে থমকে গেছে। রামলীলা উৎসবের সময় এই দুর্গই হয়ে ওঠে কাশীর রামলীলার মূল মঞ্চ, যা আজও রাজপরিবারের তত্ত্বাবধানে হয়। রামনগর ফোর্ট মনে করিয়ে দেয় সব ইতিহাস চিৎকার করে কথা বলে না, কিছু ইতিহাস চুপচাপ দাঁড়িয়ে থাকে গঙ্গা স্রোতের দিকে তাকিয়ে। প্রিয়ার বোন যেহেতু খেতে চাইলো, সে কারণে রামনগর ফোর্ট থেকে বেরিয়ে আমরা এখান থেকে নিম্বু পানি নিলাম। 20 টাকা করে প্রতি গ্লাস পড়েছে। ওর ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওর ফোন নাম্বার দিয়ে দেবো। ও গাড়ি আপনারা যদি চান তাহলে নিতে পারেন, এখান থেকে ভালোভাবে ঘুরিয়ে দেবে। আমরা এখন ভরচাট কিচেনে এসেছি। এখানে আমরা দুটো ফিশ থালি অর্ডার করেছিলাম। এটা সবাই পাগল হয়ে গেছে, মানে ননভেজ খেতে পারছে না দেখে। যাই হোক, দুটো ফিশ থালি অর্ডার করেছি, একটা এগ ফ্রাইড রাইস অর্ডার করেছি, একটা চিলি চিকেন অর্ডার করেছি। খাবারগুলো আসুক। সবার মুখে শুনেছি যে এখানে রান্নাবান্না ভালো, খাওয়া দাওয়া ভালো। একটা চিকেন পিস অর্ডার দিলাম, আর একটা চিলি চিকেন অর্ডার দিলাম, আর ফ্রাইড রাইস অর্ডার দিলাম, আর একটা চিকেন। নিয়ে আসি স্যার। আমি খাবারটা এসছে, খাবারের মধ্যে ভাত, একটা পাঁপড়, ডাল, আলু ভাজা, পোস্ত আর রুই মাছের ঝোল এই রয়েছে। নিন্দা করছে। এই মানুষটার সাথে দেখা করব এই একটা কারণে আমার বেনারসে আসা। একদিন ইউটিউবে কারো একটা ভিডিও দেখতে দেখতে এই মানুষটার মুখ আমার চোখের সামনে আসে, আর সেদিনই আমি ঠিক করি যে আমি বেনারসে যাব। এত পড়াশুনো, এত জ্ঞান, এমন মানুষ খুব কমই পাওয়া যায়। একসময় এই মানুষটার একটা ফোন পাওয়ার জন্যে বড় বড় সেলিব্রিটিকে অপেক্ষা করতে দেখেছি আমি। কয়েক বছর আগে আমি যখন স্টার জলসায় তোমার জন্য পরে জননী করতাম, তখন এই সিরিয়ালগুলোর প্রোগ্রামিং হেড ছিলেন তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে বুড়োদাকে চেনে না এমন মানুষ খুব কম আছে। আজ সেই গ্ল্যামার ওয়ার্ল্ডের সমস্ত আলো, সব ব্যস্ততা, সব মায়া কাটিয়ে তিনি এসে দাঁড়িয়েছেন এখানে। বুড়োদা যেটা পেরেছে সেটা সবাই করতে পারে না। সেদিন বুড়োদার সাথে গঙ্গার পাড়ে বসে অনেক গল্প হলো, কিন্তু একটা প্রশ্ন আমি করতে পারিনি, কেন তুমি সব ছেড়ে এখানে চলে এলে? হয়তো এই প্রশ্নটা করা যায় না, কারণ বুড়োদারা যেটা পারে সেটা আমরা পারি না। কিছু মানুষ সময়ের সাথে সাথে বদলায় না, শুধু তার জায়গাটা বদলে যায়। ভালো থেকো বুড়োদা।
আমরা এই চেয়ারগুলো নিয়েছি, 150 টাকা করে নিয়েছে। হ্যাঁ, 150 টাকা করে নিয়েছে। এই চেয়ারগুলো নিয়েছি, আমাদের 3 জনের 3টে চেয়ার এখানে নিয়েছি উপর থেকে এই ভিউটা নেওয়ার জন্যে। करम जिसे पुकारे वो पहुँचे गंगा किनारे, न कर मैली तो गंगा तन धोए मन तो गंदा, पलट के फिर नानी बोली बात और बहता पानी, न कर मैली तो गंगा तन धोए मन तो गंदा। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए, जो चला गया वो लौट के फिर ना आए, तेरा कर्म ही है जो संग तेरे ही जाए। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर जो पास तेरे वही तेरा, बाकी सब मोह का फेरा, तू क्यों समझ ना पाया, तन मिट्टी है मन माया। भगवा चोला तन पे जो तू ओढ़े, हर चोला तो जाएगा पीछे छोड़े। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर সন্ধেবেলায় দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি দেখে আমরা ধীরে ধীরে বেরিয়ে পড়ি। এরপর গঙ্গার পাড় ধরে হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছাই বাবা বিশ্বনাথ মন্দিরে। আজ আমরা সুগম দর্শনের টিকিট কেটেছি, তাই ভিড়টা বেশি থাকলেও লাইনে বেশিক্ষণ আমাদের দাঁড়াতে হয়নি। আমরা আজ মন্দিরে অনেকক্ষণ ছিলাম, খুব ভালোভাবে পুজো দিয়েছি আর দু চোখ ভরে বাবা বিশ্বনাথের শৃঙ্গার দর্শন করেছি, আর মনে মনে বলেছি এখানে আসাটা আমাদের সার্থক। মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নয়, তাই সেই ভিডিওগুলো আমি দেখাতে পাচ্ছি না। হয়তো কিছু অভিজ্ঞতা দেখানোর জন্য নয়, শুধু অনুভব করার জন্য থাকে। যেহেতু আজকের গোটা দিনটা একটা ভিডিওর মধ্যে রয়েছে, সে কারণে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তাই ভিডিওটাকে আর দীর্ঘায়িত না করে আজকে বাবা বিশ্বনাথ মন্দিরের সাথে এই ভিডিওটাকে সমাপ্ত করছি। দেখা হচ্ছে এই সিরিজের অন্তিম ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।